বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। রোজ একাডেমি কর্তৃক আয়োজিত স্পিকার এখন প্রতিযোগিতায় আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা শিল্প সাহিত্যে মুসলিমদের অবদান। প্রাচীন বাংলার সীমানার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর বেষ্টিত এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই আবহাওয়া, জলবায়ু এবং উর্বরতার কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মানুষজন সে প্রাচীনকাল থেকে এই অঞ্চলে বসবাস শুরু করেছিল। তারা মূলত এই অঞ্চলে কৃষিকাজ করত এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যেহেতু এই অঞ্চলের জমি বেশ উর্বর ছিল, অল্প পরিশ্রমেই তারা তাদের ফসলগুলো উৎপন্ন করতে পারত, তাই তাদের হাতে কিছুটা অবসর সময় থাকতো এবং অবসর সময়ে তারা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে নানা ধরনের কাজকর্ম করত। তারা তাদের শৈল্পিক মন দক্ষতাকে কাজে লাগিয়ে নানা ধরনের শিল্পকর্মের কাজ করে গেছে। আমরা প্রাচীন চীনের পরিব্রাজকদের দিকে যদি তাকাই তাহলে দেখব যে ফাহিয়ান এবং হিউয়েনসাং বলেছেন যে এই অঞ্চলের মানুষের মধ্যে মৃৎশিল্পের কাজের ব্যাপক প্রচলন ছিল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টেরাকোটার কথা। আমরা যদি আমাদের ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়ের দিকে তাকাই তাহলে আমরা এই টেরাকোটার কাজগুলো দেখতে পারবো। সেই টেরাকোটার কাজগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে এখানকার মানুষের সৃজনশীলতা, শৈল্পিক দক্ষতা এবং শৈল্পিক মনের যে বিকাশ লাভ করেছিল সেটি ভালোভাবে বুঝতে পারবো। এছাড়া পরবর্তীতে যখন মুসলিমরা এই অঞ্চলে আসে তখন তারা যেসব দুর্গ, প্রাসাদ, মসজিদ, মাদ্রাসা, খানকাগুলো নির্মাণ করত সেগুলোতেও তারা এই টেরাকোটার ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাটের এই ৬০ গম্বুজ মসজিদের টেরাকোটার কাজগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে এই অঞ্চলের মানুষের যে শৈল্পিক বিকাশ ঘটেছিল সেটি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এছাড়া এই অঞ্চলে কুটির শিল্প, আসবাবপত্র এবং মসলিনের কাজ হতো, তবে মসলিনটি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তবে এর জন্য কিন্তু মুসলিমরা দায়ী নয়, এর জন্য দায়ী বরং ব্রিটিশরা। মুসলিমরা বরং এই অঞ্চলের মসলিনগুলোকে কিনে নিয়ে পুরো পৃথিবীব্যাপী ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করত। ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে তখন তারা নীল চাষ সহ আরও নানা ধরনের কাজকর্মের ফলে মসলিন একসময় অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যায়। এবার আমরা শিল্পের দিক থেকে যদি সাহিত্যের দিকে আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে মুসলিম শাসকেরা এই অঞ্চলের সাহিত্যের বিকাশে পৃষ্ঠপোষকতা করেছিল। যদিও পাশ্চাত্যের লেখকদের বইগুলোতে আমরা খুঁজে পাই যে মধ্যযুগের মুসলিম শাসন হচ্ছে অন্ধকার যুগ, তবে আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি তবে আমরা দেখতে পাবো যে মধ্যযুগের শাসকরা এই অঞ্চলের সাহিত্যের বিকাশে বেশ ভালোই পৃষ্ঠপোষকতা করেছিল। তাদের অবদানের কারণে এই অঞ্চলে অনুবাদ সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছিল। পুঁথি সাহিত্যের মতো নতুন এক সাহিত্যের ধারার সৃষ্টি হয়েছিল। রামায়ণ, মহাভারতের মতো নানা ধরনের গ্রন্থগুলো অনুবাদ হচ্ছিল। আমরা যদি সুলতানি আমলের দিকে তাকাই তবে আমরা এই কথা বলতে পারি যে বাংলা ভাষা এবং সাহিত্য সুলতানি আমলের ওপর বিশেষভাবে ঋণী। কারণ আমরা দেখব সুলতানি আমলে নতুন এক ধারার সাহিত্যের সৃষ্টি হয়েছিল, সেটি হচ্ছে কাব্যধারার সাহিত্য। আমরা বাংলার সাহিত্যকর্মের মধ্যে ৬ ধরনের কাব্যধারার সাহিত্য খুঁজে পাই। একটি হচ্ছে কাহিনী কাব্য, ধর্মীয় কাব্য, সংস্কৃতি বিষয়ক কাব্য, শোকগাথা, জ্যোতিষশাস্ত্রীয় কাব্য এবং সর্বশেষ সঙ্গীত শাস্ত্রীয় কাব্য। এসব কাব্যগুলো যেসব কবিরা রচনা করতেন তাদের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা মধ্যযুগের বেশ কিছু মুসলিম কবিকে খুঁজে পাবো। শাহ মোহাম্মদ সগীর এদের মধ্যে অন্যতম। তার রচিত কাব্যগ্রন্থটি হচ্ছে ইউসুফ জুলেখা। এর সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। এটি রচনা করা হয় ১৩৮৯ থেকে নিয়ে ১৪১০ সালের দিকে। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় এই সাহিত্যর নতুন ধারার সৃষ্টি করা হয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সে সময়কার রচিত সকল পুঁথি কুমিল্লা এবং ত্রিপুরা থেকে সংগ্রহ করে আমাদের জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া ১৪৭৪ সাল থেকে ১৪৮১ সালের মধ্যে রচিত কবি জয়নুদ্দিন রচিত রসুল বিজয়ের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত, এবং কবি জয়নুদ্দিন গৌড়ের সুলতান শাহ ইউসুফ শাহের সভাকবি ছিলেন। এছাড়া ১৫ শতকে আরও একজন কবির নাম আমরা খুঁজে পাই যিনি বেশ বিখ্যাত ছিলেন, তার নাম হচ্ছে কবি মুজাম্মিল। তিনি নীতিশাস্ত্র, সায়তনামা এবং খঞ্জন চরিত রচনা করেছিলেন। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যে সায়তনামা আমাদের সুফিবাদের উপরে লেখা বাংলা ভাষায় প্রথম কোনো সাহিত্যকাব্য। এছাড়া ১৬ শতকের মধ্যভাগে রচিত সয়ফুল মুলক বদিউজ্জামানের সাথে আমরা বেশ ভালোভাবেই পরিচিত। এছাড়া দৌলত উজির বাহরাম খাঁ রচিত লাইলি মজনুর কথা আমরা হয়তো অনেকেই শুনে থাকব। সর্বশেষ মধ্যযুগের মুসলিম কবিদের মধ্যে অন্যতম আরেকজন কবি হচ্ছেন আমাদের শেখ ফয়জুল্লাহ, যিনি গাজী বিজয়, সত্যপীর এবং রাগনামা রচনা করেছিলেন। এখানে আরেকটি উল্লেখ্য বিষয় হচ্ছে যে বাংলা ভাষায় প্রথম সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে আমাদের এই রাগনামা। সর্বোপরি যদিও প্রাচ্যবিদদের বইগুলোতে আমরা মধ্যযুগকে বাংলার মুসলিম সাহিত্যের অন্ধকার যুগ বলে খুঁজে পাই, তবে মোটেও সেরকমটি ছিল না, বরং মধ্যযুগে মুসলিমরা সাহিত্যের বেশ ভালোই পৃষ্ঠপোষকতা করেছিল। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতায় মুসলিম শাসকদের অবদান অনস্বীকার্য। সুতরাং বাংলার শিল্প ও সাহিত্যে মুসলিমদের অবদান আমরা গুরুত্বের সাথে স্মরণ করব। ধন্যবাদ সবাইকে।